প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চকরিয়া মহিলা কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসের একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার সকল শিক্ষার্থীদেরকে স্বাগতম। আজ আমি তোমাদের সামনে একতরফা দাখিলা পদ্ধতির চতুর্থ ক্লাস নিয়ে উপস্থিত হলাম। বিগত ক্লাসে আমি এই চ্যাপ্টারের পুনরালোচনা এই চ্যাপ্টারে কীভাবে অঙ্ক করতে হয় সে ব্যাপারে দেখিয়ে দিচ্ছিলাম এবং দুটো ক্লাসে আমি দুটো অঙ্ক করে দেখিয়েছি। আজ আমরা এই ক্লাসের সমন্বয় সাধন করতে যাব একটা অঙ্কের মাধ্যমে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমি যে আজকে একতরফা দাখিলা পদ্ধতির অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আমার কুমিল্লা বোর্ড 2019-এ আসা একটি অঙ্ক। আমার এখানে বোর্ডের স্বল্পতার কারণে আমি প্রশ্নটা লিখতে পারলাম না, কিন্তু দেখো প্রশ্নটা আমি তোমাদেরকে বই থেকে পড়ে শোনাচ্ছি। যখনই আমি পড়ব সাথে সাথে প্রশ্নের আনসারগুলো দেওয়ারও চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, এখন প্রশ্নের দিকে আমরা সবাই যাই। দেখো এখানে বলা আছে তোমার জনাব রাজীব একজন খুচরা ব্যবসায়ী। তিনি তার হিসাব একতরফা মোতাবেক সংরক্ষণ করেন। 2018 সালের পহেলা জানুয়ারি তারিখে 31 ডিসেম্বর তার অবস্থা ছিল নিম্নরূপ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এখানে আমি যেটা নিয়ে উপস্থিত হলাম তোমাদের সামনে তা হচ্ছে আমার এখানে দেওয়া আছে পহেলা জানুয়ারি 2018 টাকা, 31 ডিসেম্বর 2018 টাকা। পহেলা জানুয়ারি হচ্ছে আমার প্রারম্ভিক টাকা এবং 31 ডিসেম্বর হচ্ছে আমার সমাপনী টাকা। এখানে কিছু সম্পদ দেওয়া আছে এবং কিছু দায় দেওয়া আছে। এখন দেখো হাতে নগদ 1500, 1400। ব্যাংক উদ্ধৃত ডেবিট পাশে তোমার 2000 টাকা দেওয়া আছে, সেটা লেখা আছে ক্রেডিট লেখা থাকার কারণে এটাকে ব্যাংক জমাতিরিক্ত বলা হবে। এবং ওখানে আছে 14500। মজুদ পণ্য, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, প্রদেয় হিসাব, প্রদেয় নোট, আসবাবপত্র, দালান কোঠা। এখন দেখো শিক্ষার্থীবৃন্দ, দালান কোঠা 25,000 টাকা প্রারম্ভিকে দেওয়া আছে, সমাপনীতে দেওয়া নেই। কিন্তু আমরা আগে থেকে বলে দিয়েছিলাম যে সকল সম্পত্তি সাধারণত দীর্ঘস্থায়ী সেই সকল সম্পত্তি যাহা প্রারম্ভিক তাহাই সমাপনী হয়। তাই এখানে নিচে যদি আমি কোনো কিছু ক্রয় করে না থাকি দালান কোঠা বাবদ, তাহলে আমার যে 25,000 টাকা প্রারম্ভিক ছিল সমাপনীতে আমি সেই 25,000 টাকা লিখব। এরপর দেখো প্রিয় শিক্ষার্থী, জনাব রাজীব প্রতি মাসে কারবার থেকে 700 টাকা করে নগদ। এখন যখন আমি উত্তোলন করতে যাব প্রতি মাসে বলার কারণে সেই 700 টাকাকে আমি 12 দিয়ে গুণ করব। এরপর এককালীন 2000 টাকা পণ্য উত্তোলন করেন, পণ্য নামে 2000 টাকা আসবে। তিনি ব্যক্তিগত তহবিল থেকে 40,000 টাকা দিয়ে একটি যন্ত্রপাতি ক্রয় করেন। যন্ত্রপাতি এটা আমার সম্পত্তি পাশে 40,000 টাকা আসবে। এবং যদি ব্যক্তিগত কোনো টাকা দিয়েও যদি কোনো জিনিস ক্রয় করা হয় সেই ব্যক্তিগত টাকাকে অতিরিক্ত মূলধন হিসেবে হিসাবভুক্ত করা হয়, তাহলে এই 40,000 টাকা আমরা অতিরিক্ত মূলধন হিসেবে নিয়ে আসতে পারবো। প্রাপ্য হিসেবে 2,500 টাকা আদায়যোগ্য নয়, এটা নতুন অনাদায়ী পাওনা। অবশিষ্ট প্রাপ্য হিসেবে 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে। তাইলে আমরা যখন অনাদায়ী পাওনা সঞ্চিতি বের করতে যাব ক্যালকুলেটারে আমাদের যে এখানে প্রাপ্য হিসাব রয়েছে, প্রাপ্য হিসাব আমার 15,500, সেই 15,500 থেকে ক্যালকুলেটারের মধ্যে 2,500 বাদ দিব। বাদ দেওয়ার পর যে টাকাটা থাকে তার উপর আমরা 5% ধরব। সেই টাকাটা আমরা অনাদায়ী পাওনার সাথে যোগ করব এবং প্রাপ্য হিসাব থেকে বাদ দিব। এরপর নগদ উত্তোলনের উপর 5% সুদ হিসাব করতে হবে। আমি যে নগদ উত্তোলন করেছিলাম 700 টাকা, সেটাকে আমরা 12 দিয়ে গুণ করেছিলাম এবং সেটার উপর আমরা কত % সুদ ধরব? 5%। যদি প্রশ্নের মধ্যে কোনো কথাই বলা না থাকে তাহলে আমাদের 6 মাসে উত্তোলনের সুদ ধার্য করতে হয়। এরপর প্রশ্নে কি বলছে দেখো, উত্তোলনের মোট পরিমাণ ও উত্তোলনের উপর সুদ নির্ণয়। প্রারম্ভিক মূল্যাংশ 40,000 টাকা হলে 2018 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের লাভ ক্ষতি বিবরণী তৈরি করো। 31 ডিসেম্বর 2018 তারিখে জনাব রাজীবের আর্থিক অবস্থা বিবরণী তৈরি করো। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা সবাই হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য রাখি। আমরা কীভাবে অঙ্কটা সলভ করছি দেখো। প্রথমে আমার ছিল উত্তোলনের মোট পরিমাণ ও উত্তোলনের উপর সুদ নির্ণয়। এখন উত্তোলন আমি গেছি। প্রিয় শিক্ষার্থী, এখানে দুইভাবে উত্তোলন করেছে, একটা হচ্ছে নগদ আর একটা হচ্ছে আমার পণ্য। নগদ যেটা আমি উত্তোলন করেছি প্রতি মাসে আমি
400 টাকা করে উত্তোলন করি। মাস বলার কারণে একটা অঙ্ক হয় 12 মাসের, তাই আমি এখানে 12 দিয়ে গুণ করলাম। 12 দিয়ে 700কে গুণ করলে 4800, এবং এককালীন আমি পণ্য তুলে থাকি 2000, তাহলে আর কিছু নেই আমার। 2000 আর 4800 যোগ করলে আমার 6800 হয়। এখন দেখো শিক্ষার্থী, উত্তোলনের উপর সুদ নির্ণয় করতে বলছিল, আমি নিচেই দিচ্ছি দেখো। উত্তোলনের সুদ 400 টাকা আমি তুলেছিলাম, তার উপর উত্তোলনের সুদ দত্ত হয়েছিল আমাকে 5%, অর্থাৎ অঙ্ক 5% করার পর যদি প্রশ্নের মধ্যে কত মাসের উত্তোলনের সুদ ধরবে তা বলা না থাকে, আমরা 6 মাসের উত্তোলনের সুদ ধরবো। তাই আমি এখানে গুণ করলাম 6 দিয়ে, 6 সমান গুণ করলে আমার হয় 120 টাকা। এরপর প্রিয় শিক্ষার্থী আমার ছিল লাভ লোকসান বিবরণী। লাভ লোকসান বিবরণীতে যার প্রতিষ্ঠান তার নামটা আগে লিখতে হবে, জনাব রাজীব। লাভ লোকসান বিবরণী 2018 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য লিখলাম আমি। আমাদের যে চার্টটা ছিল, প্রথমে সমাপনী মূলধন, উত্তোলন, এরপর যদি অন্যান্য আয় থাকে তা আনতে হয়, ঠিক সেইভাবে আমি প্রিয় শিক্ষার্থী এখানে আনলাম সমাপনী মূলধন, যেটা কোনো প্রশ্নে দেওয়া নেই। প্রশ্ন দেওয়া না থাকলে আমাকে সমাপনী মূলধন বের করতে হবে। সমাপনী সম্পদ আমার যা রয়েছে তার থেকে সমাপনী দায় বাদ যাবে। এখন আমি ঠিক অঙ্ক থেকে সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বাদ দিয়ে আমি 98,700 টাকা পেয়েছি, এটা আমি লিখেছি। এরপর নিয়ম অনুযায়ী আমাকে উত্তোলন আছে কিনা দেখতে হবে। হ্যাঁ, আমি উত্তোলন কতে পাই, যেটা আমি কতে পেয়েছি 6,800 সরাসরি লিখে দিলাম। এই উত্তোলনের উপর আমি ক নম্বরের সুদ বের করেছিলাম 120 টাকা, তাও লিখলাম আমি। আমার এখানে আসার মতো আর কোনো দফা নেই, তা আমি সবগুলো যোগ করে বাইরে লিখে দিলাম 1,05,320। এরপর এখান থেকে আমার কি বাজছে দেখো, প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, অন্যান্য ব্যয়। এখানে আমার প্রারম্ভিক মূলধন প্রশ্নে সরাসরি দেওয়া আছে 46,000 টাকা। এরপর ব্যক্তিগত তহবিল থেকে যদি কোনো অর্থ নিয়ে কারবার করি সেটাকে আমরা অতিরিক্ত মূলধন বলতে পারি। এখানে আমার অতিরিক্ত মূলধন 40,000। এরপর নতুন অনাদায়ী পাওনা 2,500। অনাদায়ী পাওনা সঞ্চিতি যে 5% বের করতে বলছিল সেটা 650, যোগ করলে হয় আমার 3,150। আমি এগুলো সবগুলো যোগ করলে হয় 89,150। এখন এই টাকা থেকে এই টাকা বাদ দিলে আমার দাঁড়ায় 16,170 টাকা, যেটাকে আমরা বলে থাকি নিট মুনাফা বা নিট লাভ। প্রিয় শিক্ষার্থী, এরপর আমাদের গ নম্বর প্রশ্নে যে আনসারটা বলেছে তা হচ্ছে শুধু এই প্রশ্নের মধ্যে মোট সম্পদের পরিমাণ কত তা আমাকে নির্ণয় করতে বলছে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী, আমাকে এখানে মোট চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করতে বললো। মোট চলতি সম্পদের পরিমাণ, তাহলে দেখো আমরা জানি যে সম্পদগুলো সাধারণত এক বছরের মধ্যে নগদ অর্থে রূপান্তর করে যায় তাকে চলতি সম্পদ বলে। এরকম সম্পদ হলো আমার হাতে নগদ 1,400, ব্যাংক জমা 14,500, মজুদ পণ্য 5,000, প্রাপ্য নোট 4,500, প্রাপ্য হিসাব 15,500। এখান থেকে সমন্বয়ের মধ্যে যে নতুন অনাদায়ী পাওনা ছিল 2,500, এটা বাদ যাবে। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 650 ছিল, এটাও বাদ যাবে। বাদ দিলে আমার হয় 12,350। এখন প্রশ্ন আসতে পারে প্রিয় শিক্ষার্থী, এখানে তো টাকার গড় দুটো আছে, একটা প্রারম্ভিক একটা সমাপনী। এখন আমরা কোন টাকাকে হিসাবভুক্ত করব? প্রিয় শিক্ষার্থী, এখানে তোমরা সব সময় সমাপনী টাকা যেটা থাকে সেটাকে হিসাবভুক্ত করবে। তাহলে আমার এখানে এগুলো ছিল আমার চলতি সম্পদ, তাই সবগুলো যোগ করলে হয় আমার 37,750 টাকা। এটা ছিল প্রিয় শিক্ষার্থী আজকে আমার একতরফা দাখিলা পদ্ধতি তোমাদের সামনে উপস্থাপনকৃত ক্লাস। এর পরবর্তী ক্লাসে আমরা আরেকটা নতুন অধ্যায় করতে যাব, এবং কোন অধ্যায় করব সেদিনই বলা হবে, এবং সেটা দিয়ে আলোচনা করা হবে, এবং সেটা দিয়ে অঙ্ক করা হবে। আজকের মতো এখানে তোমাদের ক্লাস শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার দীর্ঘায়ু কামনা করে এখানে আমি আমার ক্লাস এখানে শেষ করলাম। খোদা হাফেজ।